মাইনাস লগ এইচ প্লাস, অর্থাৎ হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, এটাকে পিএইচ বলে, সংজ্ঞা এটাই। ঠিক আছে, হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। আচ্ছা, একই সাথে যদি আমরা পিওএইচ এর সংজ্ঞাটাও পড়ি, পিওএইচ এর সূত্রটাও সেম এরকম, পিএইচ সমান মাইনাস লগ ও এইচ মাইনাস, তাই তো? তার মানে কি হাইড্রক্সাইড আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, এটাকে পিওএইচ বলে। ক্লিয়ার? আচ্ছা, এই পিএইচ এবং পিওএইচ এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে যেটাকে পিএইচ স্কেল দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো সেই পিএইচ স্কেলটা আমরা এখন দেখব যে কোত্থেকে আসছে। পিএইচ স্কেল টপিকটা হলো পানির আয়নিক গুণফলের সাহায্যে, গুণফলের সাহায্যে পিএইচ স্কেল প্রতিষ্ঠা। ঠিক আছে, পানির আয়নিক গুণফলের সাহায্যে পিএইচ স্কেল প্রতিষ্ঠা। তো পানি, বিশুদ্ধ পানি তো আয়নিত অবস্থায় থাকে না, এজন্য বিশুদ্ধ পানিতে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করতে হয়। তো বিশুদ্ধ পানিতে যদি আমরা সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করি তাহলে পানি বিয়োজিত হয়ে এখানে তৈরি করবে এইচ প্লাস আর ও এইচ মাইনাস, এই দুইটা আয়ন পাওয়া যায়। ঠিক আছে, এখন এই বিক্রিয়ার জন্য যদি আমরা সাম্য ধ্রুবকের সমীকরণ লিখি, সাম্য ধ্রুবককে কি দিয়ে প্রকাশ করে? কেসি। কেসি সমান কি? উৎপাদের মোলার ঘনমাত্রা বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। তো উৎপাদ হচ্ছে আমাদের এইচ প্লাস আর ও এইচ মাইনাস, তাহলে এইচ প্লাস এবং ও এইচ মাইনাস এর মোলার ঘনমাত্রা বাই হচ্ছে এইচ টু ও এর মোলার ঘনমাত্রা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যদি আর গুণন করি কেসি ইন্টু এইচ টু ও এর মোলার ঘনমাত্রা ইকুয়ালস এইচ প্লাস এর মোলার ঘনমাত্রা ইন্টু ও এইচ মাইনাস এর মোলার ঘনমাত্রা। এই যে পানির স্থির তাপমাত্রায় বা নির্দিষ্ট তাপমাত্রায় H2O এর মোলার ঘনমাত্রা এটা ধ্রুবক থাকে, কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, তাহলে H2 এর মোলার ঘনমাত্রা আর Kc দুইটা কনস্ট্যান্টকে গুণ করলে আমরা আরেকটা কনস্ট্যান্ট পাবো, সেই কনস্ট্যান্টটাকে বলে হচ্ছে Kw। তাহলে Kw সমান হচ্ছে H প্লাস এর মোলার ঘনমাত্রা ইনটু OH মাইনাস এর মোলার ঘনমাত্রা। এই Kw টাকে কি বলে? পানির আয়নিক গুণফল, পানির আয়নিক গুণফল। ঠিক আছে, এটা আমি 1 নম্বর সমীকরণ ধরলাম। ক্লিয়ার তো এই পর্যন্ত? আচ্ছা, এখন আমরা কি করব? এই 1 নম্বর সমীকরণের উভয় পাশে মাইনাস লগ দিব। ঠিক আছে, মাইনাস লগ Kw সমান মাইনাস লগ H প্লাস, তারপরে কি সূচকের নিয়মে গুণ থাকলে কি হয়? যোগ হয়, তাহলে প্লাস মাইনাস লগ OH মাইনাস। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, আমরা এই সূত্র দুইটা জানি। মাইনাস লগ এইচ প্লাস সমান কি? প্রথমে বলছি মাইনাস লগ এইচ প্লাস সমান পিএইচ প্লাস মাইনাস লগ ওএইচ মাইনাস সমান কি? আর মাইনাস লগ কেডব্লিউ সমান কি? এই যে এটার মতো করে। ঠিক আছে, এখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল Kw সমান হচ্ছে 1 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 14। ঠিক আছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল Kw এর মান হচ্ছে 1 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 14। সুতরাং Pkw এর মান কি হবে? মাইনাস লগ Kw না? Pkw সমান কি? মাইনাস লগ Kw, তাহলে মাইনাস লগ Kw এর ভ্যালু কত? 1 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 14 সমান কত হবে? 14। ঠিক আছে, তাহলে Pkw এর মান কত পাচ্ছি আমরা? 14 পাচ্ছি। তো Pkw এর মান যদি 14 হয়, আমরা যদি এখানে Pkw এর মান বসাই তাহলে 14 সমান কি? PH প্লাস POH। আচ্ছা, সুতরাং PH সমান কি লিখতে পারি? 14 মাইনাস POH, এটাই হলো পিএইচ স্কেল। ক্লিয়ার? এখন এখানে আরেকটা প্রমাণ তোমাদের আসতে পারে, সেটা হচ্ছে প্রমাণ করো পিএইচ সমান হাফ
pKw, এটা প্রমাণ করতে বলতে পারে। pH সমান হাফ pKw। আচ্ছা, আবার প্রমাণ আসতে পারে, সেটা হচ্ছে pH সমান হাফ pKw, এটা প্রমাণ করতে বলতে পারে। তো এইটা প্রমাণ করব কিভাবে? এই জন্য আমাকে আমাদের 1 নম্বর সমীকরণটা সাহায্য নিতে হবে। যদি এইটুকু আমরা বুঝে থাকি, এটা আমি মুছবো। আচ্ছা, এটা মুছে দিব। ওকে, হ্যাঁ, আচ্ছা দেখো, H2O এটাকে যদি আমরা ভাঙি, তাহলে এখান থেকে H প্লাস আর OH মাইনাস পাওয়া যায়। বিক্রিয়াটার অনুপাত কি 1:1:1, তাই না? তাহলে এই পানির ঘনমাত্রা যদি x হয়, H প্লাস এর ঘনমাত্রা কত হবে? x, OH মাইনাস এর ঘনমাত্রা কত? x। তার মানে কি, এই 1 মোল পানিকে ভাঙলে 1 মোল H প্লাস এবং 1 মোল OH মাইনাস পাওয়া যায়। তার মানে H প্লাস এবং OH মাইনাস এই দুইটার ঘনমাত্রা সবসময় কি আসবে? সমান আসবে, তাই না? তাহলে আমরা যদি এই কথাটাতে স্থির থাকি যে H প্লাস এবং OH মাইনাস এর মোলার ঘনমাত্রা কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ সমান থাকবে, তাহলে আমরা লিখতে পারি H প্লাস সমান OH মাইনাস এর মোলার ঘনমাত্রা। লিখতে পারি কিনা? তো এই কথাটা যদি খেয়াল করি, এই কথাটা যদি আমরা লিখতে পারি, তাহলে 1 নম্বর সমীকরণে আমি এই বিষয়টাকে ইমপ্লিমেন্ট করব। সেটা হচ্ছে 1 নং সমীকরণ হতে পাই। দেখো, 1 নম্বর সমীকরণে আমরা পাইছি KW সমান H প্লাস ইন্টু OH মাইনাস, এটাই পাইছি না? আমরা মাত্র বললাম যে H প্লাস আর OH মাইনাস এর মোলার ঘনমাত্রা সমান, তা আমি OH মাইনাস সমান H প্লাস লিখতে পারি। তাহলে এই দেখো, KW সমান আমরা লিখতে পারি H প্লাস এর মোলার ঘনমাত্রা ইন্টু H প্লাস এর মোলার ঘনমাত্রা, লিখতে পারি তো না? হ্যাঁ, আচ্ছা। এখন আমি উভয় পাশে মাইনাস লগ ইউজ করতে চাই। মাইনাস লগ যদি দেই, মাইনাস লগ KW সমান মাইনাস লগ H প্লাস প্লাস মাইনাস লগ H প্লাস। ক্লিয়ার এ পর্যন্ত? মাইনাস লগ KW সমান কি? PKW। তাহলে এখানে লিখলাম PKW মাইনাস লগ H প্লাস সমান PH প্লাস মাইনাস লগ H প্লাস সমান, তার মানে দুইটা PH আসছে, তাই না? আচ্ছা, তো PH প্লাস PH সমান কি? 2PH। তাহলে PKW সমান হচ্ছে 2PH। ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা, এটা আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে রেখে দিলাম, কারণ এখান থেকে আরেকটা প্রমাণ আসবে, তাই। তো এই যে তোমার হচ্ছে PKW সমান 2PH, তাহলে PH সমান আমরা কি লিখতে পারি? হাফ PKW। দেখো প্রমাণিত, ওই যে প্রমাণ চাইছে। ঠিক আছে, এটা PH দিয়ে করলাম না, এটা POH দিয়েও আসতে পারে, যে POH সমান হাফ PKW। তো POH দিয়ে যদি আসে, তাহলে এই যে আমরা OH টাকে রেখে দিব, H প্লাস এর জায়গায় আমরা OH বসাবো। ঠিক আছে না? আচ্ছা, প্রমাণ ক্লিয়ার। এইবার আসি, আরেকটা প্রশ্ন আসবে এখান থেকে, যে বিশুদ্ধ পানির পিএইচ, বিশুদ্ধ পানির পিএইচ সমান 7 হয় কেন? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন কি হতে পারে? বিশুদ্ধ পানির পিএইচ সমান 7 হয় কেন? ঠিক আছে, তো বিশুদ্ধ পানির পিএইচ 7, এই কথাটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? সেটা হচ্ছে এই সূত্রটাকে আমরা এই পর্যন্ত নিয়ে আসব, অর্থাৎ 2 নম্বর সমীকরণ পর্যন্ত আসব। তো 2 নম্বর সমীকরণ পর্যন্ত আসার পরে দেখো, এই যে PKW এর মান কিন্তু আমরা জানি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আমি এটা নিচে লিখি। এই পর্যন্ত আসার পরে আমরা জানি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা PKW এর মান কত পাইছিলাম? 14। তাহলে আমি এই যে PKW এর মান যদি 14 বসাই, তাহলে pH সমান কি আসে? দেখো, pH সমান হাফ ইনটু 14 সমান কত? 7। তার মানে কি pH এর ভ্যালু কত? 7। ঠিক আছে, এখন এখান থেকে আরেকটা প্রশ্ন, যে পানির pH এর মান তাপমাত্রার উপর নির্ভর করে, ব্যাখ্যা করো।
ঠিক আছে? তো পানির পিএইচ এর মান তাপমাত্রার উপর নির্ভর করে, এটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে এই যে সেম এইটুকু পর্যন্ত আমরা আসবো। হ্যাঁ, এই যে পিএইচ সমান হাফ পি কে ডাব্লিউ এই পর্যন্ত আমরা প্রমাণ করবো, অর্থাৎ 2 নম্বর সমীকরণ পর্যন্ত আসবো। আসার পরে 25 ডিগ্রি সেলসিয়াসে আমরা পিএইচ এর মান কত পাচ্ছি? 7। এই সেম আমরা 0 ডিগ্রি সেলসিয়াসে যাব। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কে ডাব্লিউ এর মান হচ্ছে 1 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 16। ঠিক আছে, এটা কনস্ট্যান্ট কিন্তু। আচ্ছা, তাহলে পি কে ডাব্লিউ এর মান কত আসবে? পি কে ডাব্লিউ এর মান আসবে মাইনাস লগ কে ডাব্লিউ 1 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 16 ইকুয়ালস কত? 16। তো পি কে ডাব্লিউ এর মান যদি 16 হয় তাহলে পিএইচ এর ভ্যালু কত আসবে? পিএইচ সমান হাফ ইনটু 16 সমান 8। তার মানে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, পিএইচ এর মানও পানির চেঞ্জ হচ্ছে। তার মানে কি পিএইচ এর মান পানির তাপমাত্রার উপর ডিপেন্ড করে, নির্ভর করে। ক্লিয়ার? তাহলে প্রথমে হলো আমরা পিএইচ স্কেল কিভাবে আনলাম, পিএইচ স্কেলটা দেখলাম যে পিএইচ সমান 14 মাইনাস পিওএইচ। তারপরে প্রশ্ন আমি বললাম যে প্রমাণ আসতে পারে যেটা হচ্ছে পিএইচ সমান হাফ পি কে ডাব্লিউ। এটা পিএইচ না দিয়ে পিওএইচ দিয়েও দিতে পারে যে পিওএইচ সমান হাফ পি কে ডাব্লিউ। আরেকটা হচ্ছে বিশুদ্ধ পানির পিএইচ এর মান 7। ঠিক আছে, কেন? বা বিশুদ্ধ পানি নিরপেক্ষ কেন? একই কথা। আরেকটা 3 নম্বর প্রশ্ন আমরা যেটা বললাম যে পানির পিএইচ এর মান কিসের উপর ডিপেন্ড করে? তাপমাত্রার উপর নির্ভর করে। এইটা আমরা এই যে এইভাবে ব্যাখ্যা করব, দুইটা ভিন্ন তাপমাত্রাতে, যে দুইটা তাপমাত্রার কে ডাব্লিউ এর মান আমরা জানি সেই দুইটা তাপমাত্রা দিয়ে করব। ক্লিয়ার? তাহলে পিএইচ এর সূত্র সম্পর্কিত প্রথম যে টপিকটা এটা আমরা ক্লিয়ার করলাম। এরপর আমরা চলে যাব হচ্ছে তীব্র অ্যাসিড এবং তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের পিএইচ নির্ণয়। ঠিক আছে, তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের পিএইচ নির্ণয় কথা বলবো না। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে তুমি চাইলে ওই যে আমি বলছিলাম যে উইদাউট ক্যালকুলেটর ব্যবহার না করেও আমাদের এই পিএইচ এর মানগুলো আমরা বের করতে পারবো, এবং এইটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো যাই হোক, এখন তো আমরা বোর্ড পরীক্ষা দিব, এখন তো ক্যালকুলেটর ইউজ করতে পারবাই, এই জন্য ওই ঝামেলাতে যাচ্ছি না। আমরা চলো কয়েকটা ম্যাথ সলভ করি যে তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারের পিএইচ আমরা কিভাবে নির্ণয় করব। দেখো এখানে শীটের মধ্যে প্রথমে 1 নাম্বার প্রশ্ন দেওয়া 0.001 মোলার HCl দ্রবণের পিএইচ কত? ঠিক আছে, আচ্ছা এটা তীব্র অ্যাসিড কিভাবে বুঝলাম? যে অ্যাসিডগুলোর বিয়োজন ধ্রুবক কে দেওয়া থাকে সেটা মৃদু অ্যাসিড, অথবা ক্ষারের যদি বিয়োজন ধ্রুবক কে বি দেওয়া থাকে বুঝবো এটা মৃদু অ্যাসিড, আর এগুলো না দেওয়া থাকলে সেটা তীব্র অ্যাসিড। ঠিক আছে, আরেকটা হলো এটা তো খনিজ অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড তো খনিজ অ্যাসিড, এরকম আরো কি কি আছে, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তাই না? এই সকল অ্যাসিড গুলো যদি থাকে এগুলো তীব্র অ্যাসিড। তবে সহজে যা বোঝার উপায় হলো যদি বিয়োজন ধ্রুবক না থাকে তাহলে তীব্র, আর যদি থাকে তাহলে মৃদু। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা তীব্র অ্যাসিড যেহেতু এটার বিয়োজন ধ্রুবক নাই। এখন তীব্র অ্যাসিড গুলোর পিএইচ নির্ণয় করতে গেলে আচ্ছা পিএইচটা কার উপর ডিপেন্ড করে? পিএইচ সমান কি মাইনাস লগ এইচ প্লাস, অর্থাৎ এইচ প্লাস এর ঘনমাত্রার উপর পিএইচ নির্ভর করে। তার মানে আমাদের এইচ প্লাস এর ঘনমাত্রা নির্ণয় করতে হবে। এই জন্য আমরা কি করব, এখানে যে অ্যাসিড থাকবে তার আয়নিক সমীকরণ লিখবো। যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যদি আমরা ভাঙি তাহলে একটা এইচ প্লাস আর একটা ক্লোরিন মাইনাস আয়ন পাওয়া যায়। তার মানে এই বিক্রিয়াটার অনুপাত হচ্ছে 1:1, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা এস হলে এইচ প্লাস এর ঘনমাত্রা কত হবে? এস হবে। কথা ক্লিয়ার? তাহলে HCl এর ঘনমাত্রা এখানে দেওয়া কত? 0.01, তাহলে এইচ প্লাস এর ঘনমাত্রা এখানে কত হবে? 0.001। ওকে, তাহলে এইটাই যদি এইচ প্লাস এর ঘনমাত্রা হয় তাহলে পিএইচ এর মান কত হবে? মাইনাস লগ 0.001। এখানে সবসময় খেয়াল রাখবা যদি দশমিকের পরে শূন্য থাকে এবং লাস্ট সংখ্যাটা 1 হয় তাহলে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে পিএইচ এর মান তত। তাহলে দশমিকের পরে সংখ্যা কয়টা পাচ্ছি? 1 2 3, তাহলে পিএইচ এর মান 3। ঠিক আছে, এটা ম্যাথ দিয়ে যদি আমি ব্যাখ্যা করি তাহলে দেখো মাইনাস লগ এই যে 0.001 এটাকে আমরা লিখতে পারি 1 × 10⁻³ এভাবে লিখতে পারি, পারি না?
আচ্ছা লগ উঠাইলে -3টা আগে চলে আসে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, log 1 এর মান কত 0, তার মানে কত হচ্ছে, তার মানে আলটিমেট এখানে 3 হচ্ছে। বুঝতে পারছি বিষয়? দশমিকের পরে যদি শূন্য থাকে লাস্ট সংখ্যা 1 হয় সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারবো। এবার 2 নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি। 2 নাম্বার প্রশ্ন বলছে যে যদি H2SO4 এর ঘনমাত্রা 0.0005 মোলার, H2SO4 এর পিএইচ কত? ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া, এখান থেকে পিএইচ বের করতে বলছে। তাহলে সবার আগে কি করব, H2SO4 এর আয়নিক সমীকরণ লিখব। তো এইটাকে ভাঙলে আমরা এখানে পাই দুইটা H+ আর একটা SO4 2-, তাই না? তাহলে এই বিক্রিয়ার অনুপাত হচ্ছে 1:2। তাহলে এই সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা S হলে H+ এর ঘনমাত্রা কত হচ্ছে 2S। তাহলে H+ এর ঘনমাত্রা যদি আমরা বের করি তাহলে এটা হবে 0.000005 ইনটু 2 মোলার, অর্থাৎ এই যে 2 দিয়ে 5 কে মাল্টিপ্লাই করলে কত হয় 10। তাহলে 10 মানে লাস্টের দুইটা সংখ্যা কত হবে 10, তার মানে কত হচ্ছে 0.001 মোলার। ঠিক আছে, তাহলে পিএইচ যদি বের করি, পিএইচ সমান কি -log H+, তাই না? দেখো দেখো আমি বলছিলাম যে H+ এর ঘনমাত্রা যদি এরকম হয়, দশমিকের পরে শূন্য লাস্ট সংখ্যা 1, তাহলে দশমিকের পরে যতগুলো সংখ্যা পিএইচ এর মান তত, 3 হবে आंसर। ঠিক আছে, তাহলে তীব্র অ্যাসিডের ক্ষেত্রে আমরা পিএইচ এর মান এভাবে বের করব। একই ভাবে তীব্র ক্ষারের কথা যদি বলি, তীব্র ক্ষার যেমন ধরো এখানে দেওয়া হচ্ছে 0.002 মোলার, এখানে দেওয়া ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত, ধরো এই কোশ্চেনটা দেওয়া আছে। তো এইটা হলো ক্ষার, তাই না? ক্ষারের পিএইচ এর মান কার উপর ডিপেন্ড করে একটু খেয়াল করতে হবে। ক্ষারের পিএইচ এর মান কার উপর ডিপেন্ড করে, দেখো ক্ষারটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাকে যদি আমরা বিয়োজিত করি তাহলে এখানে পাবো ক্যালসিয়াম 2+ আর দুইটা OH-। ক্লিয়ার তো? আচ্ছা, তার মানে এই বিক্রিয়াটার অনুপাত হচ্ছে 1:2 অনুপাতের বিক্রিয়া, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা S হলে এই যে তোমার OH এর ঘনমাত্রা কত হবে 2S, তাই না? আচ্ছা, তাই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা এখানে কত দেওয়া 0.002, তাহলে OH- এর ঘনমাত্রা কত হবে 0.002 ইনটু 2 সমান 0.004 মোলার। আচ্ছা, এটাকে যদি আমরা সায়েন্টিফিকে লিখি তাহলে দেখো দশমিকটাকে যদি আমি 3 ঘর সরাই 4 ইনটু 10⁻³ মোলার হয়, তাই না? আচ্ছা, এইবার চলো এটার পিএইচ বের করে দেখি। প্রথমে তো আমরা এখানে যেহেতু OH পাইছি, আমরা প্রথমে বের করব কি POH, তাই না? তাহলে আমরা আগে দেখি এটার POH কত। POH সমান কি -log OH-, এটা না? আচ্ছা, -log OH- এর মান কত, এই যে 4 ইনটু 10⁻³ আচ্ছা, এখন এইটাকে আমরা চাইলে ক্যালকুলেটরে বসায় মান বের করে ফেলতে পারি। আরেকটা শর্ট টেকনিক আছে যেটা আমরা ক্যালকুলেটর ছাড়া করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে 10 এর পাওয়ার যত থাকবে সেই সংখ্যাটাকে আগে লিখব, এরপরে কি মাইনাস, তারপরে কি লিখব বলো, 10 এর পাওয়ার যত থাকবে সেটাকে আগে লিখব, তারপরে মাইনাস দিলাম, তারপরে এই যে 4 এর সাথে আমরা লগ দিয়ে দিব, তাহলে কি হবে log 4। আচ্ছা, log 4 এর মান কত 3 log 4 এর মান কত 0.6, তাহলে 3 - 0.6 এর ভ্যালু কত 2.4, এটাই হবে आंसर। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে এটা হলো পিওএইচ এর মান। এবার আসি, আমাকে বের করতে বলছিল কি পিএইচ, তাহলে পিএইচ সমান কি 14 - পিওএইচ, তাহলে 14 - পিওএইচ এর মান হচ্ছে 2.4। ব্যাস, ক্লিয়ার? তাহলে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার এটা করা খুবই সোজা, জাস্ট তোমাকে OH- আর H+ এই দুইটার ঘনমাত্রা যদি কোনোভাবে বের করে ফেলতে পারো তাহলে আর কোনো সমস্যা নাই। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমরা একটু সলভ করি, সেটা হচ্ছে যদি পার্সেন্টেজ থাকে, ধরো বললে তোমাকে 2% ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত, 2% ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত। তো পার্সেন্টেজ থাকলে আমাদের প্রথম কাজ হলো এটার মোলারিটিতে ঘনমাত্রা বের করা। ঠিক আছে, পার্সেন্টেজ থেকে মোলারিটি বের করতে হবে। যদি পার্সেন্টেজ থাকে, খেয়াল রাখবা সবসময় পার্সেন্টেজ থাকলে বুঝবা যে
এখানে 100 মিলিলিটার দ্রবণে 2 গ্রাম এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যৌগটা দ্রবীভূত আছে। তাহলে এখানে 2 গ্রাম কিসের ভ্যালু? কিসের ভ্যালু? ডাব্লিউ। 100 মিলিলিটার এটা কার ভ্যালু? ভি। তাহলে এখান থেকে যদি আমরা মোলারিটি বের করি, এর সমান কি 1000 ডাব্লিউ বাই এম ভি করা যায়। যেটা সহজ সূত্র, যেটা আমরা সব থেকে বেশি ইউজ করি, সেটাই আমি বললাম। ঠিক আছে, এটা চাইলে আমরা ভেঙেও করতে পারি, ওই যে 10% 10 ডাব্লিউ বাই এম ভি, এভাবেও করা যায়। তো আমি ওইভাবে যাচ্ছি না। তারপরে আমরা এখানে মান বসাবো 1000 ইন্টু ডাব্লিউর মান কত? 2 বাই এম। এম হচ্ছে এটার আণবিক ভর। তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত বের করো। এটা ম্যাগনেসিয়াম কত? 24 প্লাস অক্সিজেন 16 প্লাস 17, 17 ইন্টু 2 34, তাহলে কত হচ্ছে? 58। তার মানে হচ্ছে 58 ইন্টু ভি কত? 100। তাহলে এটা মোলারিটিতে ঘনমাত্রা কত আসে? কত আসলো মোলারিটিতে ঘনমাত্রা? 0.34। তাহলে এই 2% ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মানে হচ্ছে 0.3 মোলার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। ঠিক আছে, এখন কি করব? আমরা যেহেতু পিএইচ বের করতে বলছে, আগে ওএইচ এর ঘনমাত্রা বের করব। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটাকে আমরা ভাঙি। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের আয়নিক সমীকরণটা হচ্ছে, এখানে ম্যাগনেসিয়াম 2+ আছে দুইটা, আর একটা, আর একটা হচ্ছে, আর দুইটা হচ্ছে OH- আছে। তাহলে বিক্রিয়ার অনুপাত হচ্ছে 1:1:2 অনুপাতের বিক্রিয়া, তাই না? তাহলে এর ঘনমাত্রা S হলে এটা কত হচ্ছে? 2S। তাহলে OH এর ঘনমাত্রা হচ্ছে 0.34 ইন্টু 2 সমান 0.68 মোলার। ক্লিয়ার? আচ্ছা, এখন OH হয়ে গেছে মানে কি, আমি এখান থেকে POH বের করব। POH সমান মাইনাস লগ OH মাইনাস। ক্লিয়ার? আচ্ছা, এবার মাইনাস লগ 0.68 OH মাইনাসের ঘনমাত্রা মান বসাও, দেখো কত আসে? 0.16। এটা হলো POH এর মান। এবার আমরা pH বের করব। pH সমান 14 মাইনাস POH সমান 14 মাইনাস 0.16 সমান 13.84। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের পিএইচ নির্ণয় করা খুবই সোজা, যদি H+ এবং OH- এর ঘনমাত্রা আমরা বের করতে পারি। এবার যাব আমরা মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারের পিএইচ। মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারের পিএইচ। মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষারের পিএইচ নির্ণয় করতে যে সূত্রের আমরা ব্যবহার করব, সেটা কার সূত্র জানো? অসওয়াল্ডের সূত্র। তো আমরা দেখি সেই অসওয়াল্ডের সূত্রটা কি ছিল। CH3COOH, এটার নাম কি? ইথানোয়িক অ্যাসিড, তাই না? আচ্ছা, এটা অনেকে ভিনেগার নামেও চিনি। তো এই ইথানোয়িক অ্যাসিডটা হলো একটা মৃদু অ্যাসিড, এটা খুব স্বল্প মাত্রায় বিয়োজিত হয়। এই অ্যাসিডটাকে যদি আমরা ভাঙি, তাহলে এখানে আমরা পাবো CH3COO- আর H+, তাই না? তো অ্যাসিডের জন্য আমরা এই অ্যাসিডটার জন্য যদি সাম্যধ্রুবকের সমীকরণ লিখি, সাম্যধ্রুবকের সমীকরণকে কি দিয়ে প্রকাশ করে? Ka দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, আচ্ছা আমি একটু এই পাশে লিখি, Ka দ্বারা প্রকাশ করে। আচ্ছা, এটা সূত্রটা কি? সাম্যধ্রুবকের সূত্রটা কি? উৎপাদের ঘনমাত্রা বাই, তো উৎপাদকে এই দুইজন, তাহলে আমরা এই দুইজনকে উপরে বসাচ্ছি, CH3COO- আর হচ্ছে ইনটু H+ বাই হচ্ছে CH3COOH। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই দুইটার মান লাগবে আমাদের, এদের ঘনমাত্রা লাগবে। তো ধরে নিলাম শুরুতে এটার ঘনমাত্রা C, এটা 0, এটা 0। ক্লিয়ার? এখন সাম্যাবস্থায় আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম শুরুতে হচ্ছে আমার CH3COOH এর ঘনমাত্রা কত? C, আর এই দুটার 0, কারণ শুরুতে উৎপাদ থাকে না, তাই তো? সাম্যাবস্থায় এই বিক্রিয়াটার অনুপাত কি? 1:1:1। তাহলে এখান থেকে যদি X পরিমাণ বিক্রিয়া করে, এখানে X পরিমাণ উৎপন্ন হবে, এখানেও X পরিমাণ উৎপন্ন হবে।
এখান থেকে যদি সি পরিমাণ বিক্রিয়া করে এখান থেকে সি, এখানে সি উৎপন্ন হবে, তাই তো? আর এখান থেকে যদি আলফা পরিমাণ বিক্রিয়া করে এখানে আলফা, এখানে আলফা উৎপন্ন হবে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এখানে ধরে নিলাম হচ্ছে ছিল হচ্ছে 1 মাইনাস আলফা, ধরে নিলাম 1 মোল ছিল, সেখান থেকে আলফা পরিমাণ বিক্রিয়া করছে, ঘনমাত্রা কত? সি, সি দিয়ে প্রকাশ করছি। এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি সি মাইনাস আলফা সি, এভাবে লিখতে পারি, ঠিক আছে? আর এখানে তাহলে কতটুকু উৎপন্ন হবে? আলফা সি, এখানেও আলফা সি, ক্লিয়ার তো? আচ্ছা, এখান থেকে সি কমন নিলে আমরা লিখতে পারি 1 মাইনাস আলফা ইন্টু সি। ওকে, এখন আমি এদের ঘনমাত্রার মান যদি বসাই, ঘনমাত্রার মান বসাইলে আমাদের ঘনমাত্রা আসছে এটা 1 মাইনাস আলফা সি, এটা আলফা সি, এটা আলফা সি, তাই না? তাহলে মান বসাই, এখানে হবে আলফা সি ইন্টু আলফা সি বাই হচ্ছে 1 মাইনাস আলফা ইন্টু সি। আচ্ছা, এই দেখো সি, একটা সি কেটে দিলাম, তাহলে উপরে থাকতেছে আমাদের আলফা স্কোয়ার সি, আর নিচে হলো 1 মাইনাস আলফা, এটা হলো কে এর সমীকরণ আসে। আমি প্রথমে বলছিলাম এই অ্যাসিডটাকে মৃদু, তার মানে কি এটা খুবই অল্প পরিমাণ বিয়োজিত হয়, তো এদের বিয়োজন মাত্রা আলফার মানটা যদি 1 এর থেকে অনেক ছোট হলে 1 মাইনাস আলফা, আমি এটা সমতুল কত ধরতে পারি? 1 ধরতে পারি না, সরি 0 না 1, 1 মাইনাস আলফার ভ্যালু কত আসবে? তাহলে 1 এর সমতুল হবে, তাই না? এই কথাটা বুঝছি আমরা যে এইটা যেহেতু মৃদু অ্যাসিড, এটা খুবই অল্প পরিমাণ বিয়োজিত হয়, অর্থাৎ বিয়োজন মাত্রা আলফার মান কত? খুবই কম। তো সেটা যদি 1 এর থেকে অনেক ছোট হয় তাহলে 1 মাইনাস আলফার মান 1 এর কাছাকাছি আসবে, ঠিক আছে? তাহলে এই 1 মাইনাস আলফার মান আমরা কত ধরতে পারি? সেক্ষেত্রে কে সমান কি লিখতে পারি? আলফা স্কয়ার। তাহলে আলফা সমান রুট ওভার কি আসে? কে বাই সি, ঠিক আছে? এই দেখো সূত্রটা কি আসলো? আলফা সমান রুট ওভার কে এ বাই সি। এই কে এটা কি? কনস্ট্যান্ট, ধ্রুবক। আমি এই ধ্রুবকটাকে যদি বাদ দেই তাহলে আলফা সমানুপাতিক 1 বাই রুট ওভার সি, অর্থাৎ বিয়োজন মাত্রা, মৃদু অ্যাসিডের বিয়োজন মাত্রা তার মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। সূত্র এটাই, ঠিক আছে? মৃদু অ্যাসিডের বিয়োজন মাত্রা তার মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। একইভাবে মৃদু ক্ষারের বিয়োজন মাত্রা তার মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ মৃদু অ্যাসিড মৃদু ক্ষারের ক্ষেত্রে তোমার হচ্ছে সূত্র এটাই। যদি এটা মৃদু ক্ষার হয় আলফা সমান রুট ওভার 1 বাই সি, আর যদি তোমার হচ্ছে মৃদু অ্যাসিড হয় সেম, ঠিক আছে? তাহলে সূত্রটা কি দাঁড়াইলো? মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারের বিয়োজন মাত্রা তাদের মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। ক্লিয়ার অসওয়াল্ডের সূত্র? এখন এই আলফা বের করার পর যদি মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার যেটাই হোক না কেন, আমি যদি মৃদু অ্যাসিডের কথা বলি, মৃদু অ্যাসিড, মৃদু অ্যাসিডের প্রথমে আমরা কি বের করব? আলফা, আলফা সমান রুট ওভার কে বাই সি, এই সমীকরণ দিয়ে আমরা আলফা অর্থাৎ বিয়োজন মাত্রা বের করব। এরপরে কি করব? এইচ প্লাস বের করব। এইচ প্লাস এর সূত্র হলো এইচ প্লাস সমান আলফা ইন্টু সি। বিয়োজন মাত্রার সাথে তার মোলার ঘনমাত্রা গুণ করলেই আমরা এইচ প্লাস এর মোলার ঘনমাত্রা ওই অ্যাসিডের পেয়ে যাব। আচ্ছা, এইচ প্লাস পাইলে এরপরে কি করব? পিএইচ বের করব। পিএইচ সমান কি? মাইনাস লগ এইচ প্লাস। এটা হলো সূত্রের সিকোয়েন্স। কার ক্ষেত্রে? মৃদু অ্যাসিডের ক্ষেত্রে। আর মৃদু ক্ষারের ক্ষেত্রে যদি আমরা বলি মৃদু ক্ষার, মৃদু ক্ষারের ক্ষেত্রেও সূত্রের সিকোয়েন্সটা অনেকটা এরকমই, যে প্রথমে তোমাকে বিয়োজন মাত্রা আলফা বের করতে হবে, আলফা সমান রুট ওভার কে বি বাই সি। এরপরে বের করতে হবে ওএইচ মাইনাস, ওএইচ মাইনাস সমান কি? আলফা ইন্টু সি। তারপরে বের করতে হবে পিওএইচ, পিওএইচ সমান কি? মাইনাস লগ ওএইচ মাইনাস। তারপরে বের করতে হবে পিএইচ, পিএইচ সমান হচ্ছে মাইনাস তোমার হচ্ছে 14 মাইনাস পিওএইচ। এই হলো সূত্রের সিকোয়েন্স। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা ম্যাথে দেখি। ম্যাথ হলো, ধরে নাও এখানে প্রশ্নটা হচ্ছে এরকম, 0.1 মোলার CH3 COOH দ্রবণের পিএইচ কত? ঠিক আছে, এখানে দেওয়া আছে কে এ সমান 1.8 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 5। ঠিক আছে, এখানে এই দেখো আমি একটু আগে বলছিলাম ওই যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের পিএইচ নির্ণয়ের সময় বলছিলাম যে যদি বিয়োজন ধ্রুবকের মান না থাকে তাহলে তীব্র, আর থাকলে মৃদু, তার মানে কি এটা মৃদু। ওকে, তাহলে আমাদের প্রথমে কি বের করতে হবে? পিএইচ বের করতে হলে প্রথমে এই যে মৃদু অ্যাসিডের সূত্রের সিকোয়েন্স, প্রথমে আলফা বের করতে হবে। আলফা সমান রুট ওভার
কে বাই সি। তো কে এর মানটা তো এখানে দেওয়া 1.8 ইন্টু 10⁻⁵ বাই সি এর মান হচ্ছে 0.1। ব্যাস হয়ে গেল আলফার মান। এরপরে আমরা বের করব এইচ প্লাস। এইচ প্লাস সমান হচ্ছে আলফা ইন্টু সি। ক্লিয়ার? তারপরে পিএইচ করব, মাইনাস লগ এইচ প্লাস। কোনো প্রশ্ন নাই? ক্ষারের ক্ষেত্রে যদি এটা ক্ষার হয় তাহলে এখানে কেবি থাকবে, তাহলে আমরা এখান থেকে আলফা বের করে ওএইচ মাইনাস বের করে পিওএইচ করব, তারপর পিএইচ করব। পারবো না? আচ্ছা, যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তীব্র অ্যাসিডের মতো করে আমরা পার্সেন্টেজ থেকে মোলারিটিটা অর্থাৎ সি এটা বের করে নিব, তারপরে গিয়ে এইচ সূত্রের সিকোয়েন্সে আমরা পিএইচ বের করব। ক্লিয়ার? আচ্ছা, এই গেল মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষারের পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রগুলোর ব্যবহার করব। যে দ্রবণে সামান্য পরিমাণ তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার যোগ করলেও পিএইচ এর মান অপরিবর্তিত থাকে। আচ্ছা, সংজ্ঞাটা একটু সবাই খেয়াল করবে। বাফার দ্রবণ হচ্ছে একটা স্পেশাল দ্রবণ, যে দ্রবণে সামান্য পরিমাণ তীব্র অ্যাসিড, সামান্য, বেশি না, আবার যদি সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করি, অ্যাসিডের কাজ কি পিএইচ এর মান কমায় দেওয়া, আর ক্ষারের কাজ পিএইচ এর মান বাড়ায় দেওয়া। কিন্তু এই দ্রবণটা এমন একটা দ্রবণ যেখানে তুমি সামান্য পরিমাণ তীব্র অ্যাসিড যোগ করলে পিএইচ এর মান কমবে না, আবার সামান্য পরিমাণ তীব্র ক্ষার যোগ করলেও পিএইচ এর মান বাড়বে না। তার মানে কি পিএইচ এর মানটা ও নিয়ন্ত্রণ করে। কথাটা বুঝাইতে পারলাম? তো পিএইচ এর মানটা কিভাবে নিয়ন্ত্রণ হয় এইটা আমরা একটু দেখব, এবং কি কি ধরনের বাফার দ্রবণ আছে। তো বাফার দ্রবণ মূলত দুই ধরনের আছে, একটা হচ্ছে অম্লীয় বাফার, আরেকটা হলো ক্ষারীয় বাফার। ঠিক আছে? আমাদের রক্ত একটা বাফার হিসেবে কাজ করে, তাই না? রক্ত পিএইচ এর মান নিয়ন্ত্রণ করে। তো রক্তের বাফার ক্রিয়া হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফসফেট বাফার, আর একটা হচ্ছে তিন ধরনের, ফসফেট বাফার, প্রোটিন বাফার, আর একটা হচ্ছে বাইকার্বনেট বাফার। ঠিক আছে? ফসফেট, প্রোটিন আর বাইকার্বনেট। ওকে, তো আমরা রক্তের বাফার নিয়ে আলাদাভাবে কথা বলবো। আগে বলি অম্লীয় বাফার। অম্লীয় বাফার বা ক্ষারীয় বাফার কি? এই দুইটাই পিএইচ এর মান নিয়ন্ত্রণ করে, অর্থাৎ পিএইচ এর মান পরিবর্তন হতে দেয় না। অম্লীয় বাফারে তুমি সামান্য পরিমাণ তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার যাই যোগ করো না কেন, পিএইচ এর মান চেঞ্জ হতে দেয় না। একই রকম ক্ষারীয় বাফার। তো যখন তুমি সংজ্ঞা লিখবা, এই কথাটা খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবা। যখন অম্লীয় বাফারের সংজ্ঞা লিখবা তখন খেয়াল রাখবা নাম যার মৃদু সে। মনে রাখবো হচ্ছে নাম যার মৃদু সে। অর্থাৎ এখানে ধরো এই অম্লীয় বাফারের নামটা কি? অম্লীয় বাফার, তাহলে এখানে মৃদু হবে অম্ল, তাহলে মৃদু অ্যাসিড। আর এখানে তীব্র হবে কি তাহলে? ক্ষার, তাহলে তীব্র ক্ষার। মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ, আচ্ছা, মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ আর কি হবে? H2O, পানি, তাই তো? এই যে মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ, এই লবণ আর এই অ্যাসিড, এই দুইটার মিশ্রণকে বলে হচ্ছে অম্লীয় বাফার। কথাটা বুঝাইতে পারলাম? এখন এখানে একটা জটিলতা আছে। জটিলতা হলো আমি তো এদেরকে বিক্রিয়ায় করায় ফেলে লবণ আর পানি তৈরি করে ফেললাম, তাহলে আবার অ্যাসিড আর লবণ কেন বলতেছি? তার মানে তোমাকে বুঝতে হবে যে এখানে মৃদু অ্যাসিডটা পরিমাণে অনেক বেশি আর তীব্র ক্ষারটা পরিমাণে কম, এই জন্য এটা বিক্রিয়া করার পরে জিরো হয়ে যায়, শেষে অবশিষ্ট থেকে যায় অ্যাসিড, আর অবশিষ্ট থাকে হচ্ছে উৎপন্ন লবণ। তার মানে আলটিমেট সবার শেষে গিয়ে আমরা পাচ্ছি হচ্ছে এই দুইটার দ্রবণ। কথা বুঝে গেল? এই জন্য বাফার দ্রবণ হওয়ার একটা শর্ত আছে। শর্ত হচ্ছে যদি অম্লীয় বাফার হয় তাহলে অম্লটা বেশি থাকতে হবে এবং ক্ষারটা কম থাকতে হবে, অর্থাৎ এটা 2:1 অনুপাতের মতো হতে হবে।
কথাটা বুঝতে হবে 2:1 অনুপাতের মতো হতে হবে, মানে এরকম না যে এটা 20 মিলি বলে এটা 10 মিলি হতে হবে, এরকম না। বিষয়টা হচ্ছে এটা 20 মিলি থাকলে এটা 18 মিলি হইলে হবে, মানে পরিমাণে অ্যাসিড বেশি থাকতে হবে। যদি অ্যাসিড 0 হয়ে যায়, তীব্র ক্ষার যদি থেকে যায়, তাহলে কিন্তু এটা ক্ষারীয় দ্রবণ হয়ে যাবে, এটা আর বাফার দ্রবণ হিসেবে কাজ করবে না। বুঝছো বিষয়টা? তাহলে এই কথাটা খেয়াল রাখতে হবে যে বাফার দ্রবণ হতে হলে অবশ্যই সেটা 2:1 অনুপাতের মতো হতে হবে। যদি অম্লীয় বাফার হয় তাহলে অ্যাসিডটা বেশি থাকতে হবে, আর যদি ক্ষারীয় বাফার হয় তাহলে ক্ষারটা বেশি থাকতে হবে। ঠিক আছে না? ওকে, তাহলে মৃদু অ্যাসিড একটা উদাহরণ হলো CH3COOH, তাই না, ইথানোয়িক অ্যাসিড। মৃদু অ্যাসিডের সাথে যদি আমরা তীব্র ক্ষার যোগ করি সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখান থেকে হবে ওই অ্যাসিডের লবণ CH3COONA প্লাস পানি। ঠিক আছে, এই যে এই ক্ষারটা পরিমাণে কম থাকতে হবে, এটা 2:1 অনুপাতের মতো নিতে হবে, এটা বেশি নিতে হবে, এটা কম, এটা বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করবে, আলটিমেট আমরা শেষে গিয়ে পাবো এই লবণ আর এই অ্যাসিড, এই দুইটার মিশ্রণ পাবো। তাহলে এই মিশ্রণটাকে আমরা বলবো হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ। ক্লিয়ার? তাহলে অম্লীয় বাফার দ্রবণের সংজ্ঞা লিখলে আমরা মাথায় রাখবো কি, নাম যার মৃদু সে, অর্থাৎ নাম হচ্ছে অম্লীয় বাফার, মৃদু হবে অম্ল আর তীব্র হবে ক্ষার। তাহলে মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ এবং ওই অ্যাসিডের মিশ্রণ, এই দুইটাকে বলে হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ। ঠিক আছে, একইভাবে যদি আমরা ক্ষারীয় বাফার দ্রবণের সংজ্ঞা বলি, ক্ষারীয় বাফার। আচ্ছা, ক্ষারীয় বাফার তাহলে নাম কার, ক্ষার, মৃদু হবে কে, ক্ষার, তীব্র হবে অম্ল। যেমন মৃদু ক্ষারের মধ্যে একটা উদাহরণ হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর তীব্র অ্যাসিড ধরে নাও HCl, এরা দুইজন বিক্রিয়া করলে এখানে তৈরি করবে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ প্লাস পানি। ঠিক আছে, এই যে মৃদু ক্ষার ও তীব্র অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন লবণ আর এই ক্ষার, এই দুইজনের মিশ্রণ হলো ক্ষারীয় বাফার দ্রবণ, এই দুইটার মিশ্রণ হলো ক্ষারীয় বাফার দ্রবণ। ক্লিয়ার? তাহলে অম্লীয় বাফার আর ক্ষারীয় বাফারের সংজ্ঞা ক্লিয়ার। এখন আমরা দেখব যে এই দুইটা বাফার দ্রবণ কিভাবে পিএইচ এর মান নিয়ন্ত্রণ করে, অর্থাৎ পিএইচ এর মান স্থির রাখে। তার মানে হচ্ছে ক্রিয়া কৌশল, তাই না? বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। তো প্রথমে অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, হ্যাঁ, আর 5 মিনিট দ্বারা এটা শেষ করে চলে যান। আচ্ছা, অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। তো অম্লীয় বাফার আমরা কি বলছিলাম, মৃদু অ্যাসিড আর ওই অ্যাসিড থেকে উৎপন্ন লবণ, তাই না, এই দুইটার মিশ্রণ হলো অম্লীয় বাফার দ্রবণ। এখন এই দুইটার মিশ্রণের মধ্যে কি কি আয়ন থাকে একটু খেয়াল করি সবাই। CH3COO- আর এটাতে H+, এইটাকে ভাঙলে আমরা পাবো হচ্ছে CH3COO- আর Na+। ঠিক আছে, এই হলো আমাদের অম্লীয় বাফার দ্রবণে উপস্থিত আয়ন সমূহ। এখন আমরা দেখতে চাই যে এই বাফার দ্রবণ কিভাবে পিএইচ এর মান নিয়ন্ত্রণ করে। তো পিএইচ এর মান কার উপর ডিপেন্ড করে, H+ এর উপর। তার মানে এই H+টা যদি চেঞ্জ না হয় তাহলে পিএইচও চেঞ্জ হবে না। তাহলে বাফার দ্রবণের মূল কাজটা হলো এই H+টাকে আনচেঞ্জ রাখা। তো আমি এটা বলছিলাম এটা কি মৃদু অ্যাসিড না, তো মৃদু অ্যাসিডের সংজ্ঞা কি বলছিলাম, যেটা খুব সামান্য পরিমাণ বিয়োজিত হয়, যাদের বিয়োজন মাত্রা কম। তো ধরে নাও এটার বিয়োজন মাত্রা হচ্ছে 10%, তাহলে এটার ধরে নাও 100টা H+ তৈরি করার অ্যাবিলিটি আছে, কিন্তু সে 10টা H+ তৈরি করার পর আর সে বিক্রিয়া অংশগ্রহণ করে নাই বা ভাঙে নাই। তার মানে তার কাছে এখনো 90টা H+ তৈরি করার অ্যাবিলিটি আছে, সে চাইলে পারবে। বোঝা গেল কথাটা? এখন আমি এই দ্রবণে ধরে নাও বাইরে থেকে সামান্য পরিমাণ তীব্র ক্ষার যোগ করছি, সামান্য, আচ্ছা এইভাবে বলি, ধরে নাও আমি এই দ্রবণে সামান্য পরিমাণ তীব্র ক্ষার যোগ করছি, ক্ষার মানে OH- যোগ করছি ধরে নাও, তাহলে OH- গিয়ে দ্রবণে কার সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে, H+ এর সাথে। তো H+ এর সাথে বিক্রিয়া করলে এখানে তৈরি হবে কি, H2O। আচ্ছা, আমি একটু আগে বলছিলাম যে H+ যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু পিএইচ চেঞ্জ হয়ে যাবে। তো আমি যখন OH- যোগ করছি তখন কিন্তু H+ এর সাথে বিক্রিয়া করে H+ চেঞ্জ করে ফেলছে, তাই না? আচ্ছা, যখনই এখানে H+ চেঞ্জ হয়ে যাবে, এই যে মৃদু অ্যাসিড, এটা আমি বলছিলাম যে বিয়োজিত হয়েছে কম পরিমাণ, আরো বিয়োজন হওয়ার সম্ভাবনা আছে বা অ্যাবিলিটি আছে, এর তখন সাথে সাথে যখন H+ বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলবে, যতগুলো বিক্রিয়া করবে এর সাথে সাথে বিয়োজিত হয়ে ততগুলো H+ আবার তৈরি করে ফেলবে।
ঠিক আছে, তো এটাকে যদি আমরা সাজাই বলি এভাবে বলবো যে অম্লীয় বাফার দ্রবণে সামান্য পরিমাণ তীব্র ক্ষার যোগ করলে ক্ষারের OH মাইনাস দ্রবণের উপস্থিত H প্লাস আয়নের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে। H প্লাস আয়নের ঘনমাত্রাটাকে অপরিবর্তিত রাখার জন্য এই যে মৃদু অ্যাসিড যেটা অবিয়োজিত অবস্থায় আছে, এই অবিয়োজিত মৃদু অ্যাসিড পুনরায় বিয়োজিত হয়ে সমান পরিমাণ H প্লাস আয়ন তৈরি করে ফেলে, ফলে H প্লাস এর ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না এবং পিএইচ এর মানটাও স্থির থাকে। ঠিক আছে, এরপরে যদি আমরা সামান্য পরিমাণ তীব্র অ্যাসিড যোগ করি, অ্যাসিড যোগ করলে অ্যাসিডের H প্লাস আয়ন গিয়ে কার সাথে বিক্রিয়া করবে? CH3 COO মাইনাস এর সাথে বিক্রিয়া করে এখানে তৈরি করবে CH3 COOH, এটা কি মৃদু অ্যাসিড। তো এইটা কখন যেন বিয়োজিত হয়? যখন H প্লাস চেঞ্জ হয়। তো আমি এখানে H প্লাস যোগ করার কারণে কি H প্লাস চেঞ্জ হয়েছে? ওটাতে কোনো প্রভাবই পড়েনি। এই জন্য এই মৃদু অ্যাসিড তৈরি হওয়ার পরে এটা অবিয়োজিত অবস্থায় থেকে যাবে, ফলে H প্লাসের কোনো পরিবর্তন হবে না, পিএইচ এর মানটাও স্থির থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তার মানে এটা হচ্ছে অলস প্রকৃতির একটা অ্যাসিড, এটা ঘুমাইতে পছন্দ করে। এই যে 10টা H প্লাস তৈরি করার পরে ঘুমায় গেছে, যখনই OH মাইনাস এসে H প্লাস এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করছে, যতগুলো H প্লাস বিক্রিয়া করছে ও ঘুম থেকে উঠে সাথে সাথে 10টা H প্লাস দিয়ে আবার ঘুমায় গেছে। বুঝতে পারছো? হ্যাঁ, এরপরে খালি ঘুমায়, অন্য কিছু খায় না। এরপরে ধর H প্লাস যখন আমরা এখানে দিলাম, মানে অ্যাসিড যোগ করলাম, অ্যাসিডের H প্লাস গিয়ে এখানে যখন এই CH3 COO মাইনাস এর সাথে বিক্রিয়া করে যখন অ্যাসিড তৈরি করছে, এই অ্যাসিডটা তৈরি হওয়ার পরে এই যে এর সাথে কি আবার ঘুমাচ্ছে। তার মানে আলটিমেট এইটার কোনো প্রভাব পড়তেছে না, H প্লাস এর কোনো প্রভাব পড়তেছে না। এই জন্য H প্লাস অপরিবর্তিত থাকে, পিএইচ এর মানটাও এখানে অপরিবর্তিত থাকে বা স্থির থাকে। ঠিক আছে, তাহলে ব্যাখ্যাগুলো এইভাবেই লিখবো। তাহলে ক্ষারীয় বাফার দ্রবণের কৌশলটা দেখি। ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। আচ্ছা, ক্ষারীয় বাফার দ্রবণটা কিসের? এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর ওই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে উৎপন্ন লবণ, আচ্ছা এটা শেষ করি। এই যে ক্ষারীয় বাফার দ্রবণের মধ্যে এই আয়নগুলো উপস্থিত থাকে, তাই তো? তো আমরা এটাকে চেক করতে চাই কিভাবে? সামান্য পরিমাণ তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার যোগ করে। তো আমরা প্রথমে ধরে নাও সামান্য পরিমাণ তীব্র অ্যাসিড যোগ করলাম, তো এই অ্যাসিডের H প্লাস আয়ন কার সাথে গিয়ে বিক্রিয়া করবে? বিক্রিয়া করে কি তৈরি করবে? যে বলতেছে অ্যাকশন। আচ্ছা, এটা হলো মৃদু ক্ষার, তাই না? এটা হচ্ছে সম্পূর্ণ পরিমাণ বিয়োজিত হয় না, এখানে অবিয়োজিত অবস্থায় আছে, তাই তো? তো আমি যখন সামান্য পরিমাণ তীব্র অ্যাসিড যোগ করলাম, অ্যাসিডের H প্লাস আয়ন দ্রবণের OH মাইনাস আয়নের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করছে। এই OH মাইনাসের ঘনমাত্রা যখনই পরিবর্তন হবে, তখনই এই অবিয়োজিত মৃদু ক্ষার আবার বিয়োজিত হয়ে সমান পরিমাণ OH মাইনাস আয়ন তৈরি করে ফেলবে, ফলে OH মাইনাসের ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না, পিএইচটাও স্থির থাকবে। এখন বলো যে OH মাইনাসের উপরে পিএইচ কেমনে ডিপেন্ড করে? OH মাইনাসের উপর পিএইচ ডিপেন্ড করে না, OH মাইনাসের উপর POH ডিপেন্ড করে, আর POH এর উপর পিএইচ ডিপেন্ড করে। আলটিমেট পিএইচ এর মান OH মাইনাসের উপর ডিপেন্ড করে। কথাটা বোঝা গেল? তাহলে একইভাবে যদি আমি সামান্য পরিমাণ তীব্র ক্ষার যোগ করি, তাহলে ক্ষারের OH মাইনাস দ্রবণের এই যে NH4 প্লাস এর সাথে বিক্রিয়া করে NH4OH উৎপন্ন করে, এটাকে মৃদু ক্ষার। এটা বিয়োজিত হবে না, অবিয়োজিত অবস্থায় থেকে যাবে, ফলে OH মাইনাস এর ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না, পিএইচ স্থির থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে দুইটা টাইপের ম্যাথ করে যেতে হবে, দুইটা টাইপের ম্যাথ। টাইপ 1, ঠিক আছে? এই দেখো টাইপ 1 এর ম্যাথটা হচ্ছে যেখানে অ্যাসিড এবং ক্ষার, এই কথা বলো না, ম্যাক্সিমাম ম্যাথগুলো তোমাদেরকে দিলে অম্লীয় বাফার দ্রবণ থেকে দিতে পারে। তো অম্লীয় বাফার দ্রবণ থেকে ম্যাথ দিলে দেখো টাইপ 1 এর ম্যাথগুলো কেমন হতে পারে। এখানে আমি একটা ম্যাথ উঠাই। 25 মিলিলিটার 0.1 মোলার CH3 COOH দ্রবণে 5 মিলি 0.1 মোলার NaOH যোগ করলে দ্রবণের পিএইচ কত হবে? এখানে কে সমান হচ্ছে
1.8 ইন্টু 10⁻⁵। ঠিক আছে, তো এটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ। কিভাবে বুঝলাম? আগে বুঝতে হবে এটা বাফার দ্রবণ কিনা। এই দেখো, এটা হলো মৃদু অ্যাসিড আর এটা কি তীব্র ক্ষার। তাহলে মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষারের কম্বিনেশন মানে হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ। এখন যদি অ্যাসিড পরিমাণে বেশি না থাকে, যদি ক্ষার বেশি থাকে তাহলে বাফার দ্রবণ না, যদি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তাহলে বাফার দ্রবণ। ঠিক আছে, তা আমরা প্রথমে চেক করি যে এটা বাফার দ্রবণ কিনা। প্রথমে আমরা এই অ্যাসিডের মোল সংখ্যাটা বের করি। তো মোল সংখ্যার সূত্র কি? ভি ইন্টু এস। তাহলে ভি এর মান কত? 25 ইন্টু এস কত? 0.1, তার মানে কি 2.5 মোল। এবার ক্ষারের মোল সংখ্যা n সমান ভি ইন্টু এস। ভি কত? 5, এস কত? 0.1, তার মানে 0.5 মোল। তার মানে অ্যাসিড পরিমাণে বেশি, অর্থাৎ এটা বাফার দ্রবণ। ঠিক আছে, এইটা হলো প্রথম কাজ। এটা তোমার নিশ্চিত হওয়ার জন্য করতে হবে। কোথায়? আচ্ছা, তাহলে আমাদের প্রথমে কনফার্ম হতে হবে যে এটা বাফার দ্রবণ কিনা। ঠিক আছে, তাহলে বাফার দ্রবণ কিনাটা কনফার্ম হবো কিভাবে? একটা মৃদু একটা তীব্র হতে হবে। সেকেন্ড হলো মৃদুটা পরিমাণে বেশি হতে হবে, তীব্রটা কম থাকতে হবে। তো তাই আছে, তাহলে এটা বাফার দ্রবণ এবং একই সাথে এটা অম্লীয় বাফার দ্রবণ। তো অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের সূত্রটা কি? ওই যে হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ নাকি? পিএইচ সমান কি? পিকে প্লাস লগ লবণ বাই অ্যাসিড, তাই না? এটা তো আচ্ছা, এখন প্রথমে তোমাকে পিকে বের করতে হবে। পিকে সমান কি? মাইনাস লগ কে মাইনাস লগ 1.8 ইন্টু 10⁻⁵। আচ্ছা, কথা বলো না। মাইনাস লগ 1.8 ইন্টু 10⁻⁵, এটার অ্যান্সার হবে 4.74। ঠিক আছে, এটা পিকে এর মান আসলো। এখন আমাদের বের করতে হবে লবণ আর অ্যাসিডের ঘনমাত্রা। তো লবণ আর অ্যাসিডের ঘনমাত্রা বের করতে প্রথমে বিক্রিয়া করতে হয়। বিক্রিয়া হচ্ছে CH3COOH প্লাস NaOH, এখান থেকে হচ্ছে CH3COONA প্লাস H2O। এ হলো বিক্রিয়া। আচ্ছা, বিক্রিয়ার শুরুতে কথা খেয়াল করি, এই ম্যাথগুলোতে দুইটা টাইপের ম্যাথ যদি করে যাও কমন পেতে পারবা। সেটা হচ্ছে ঘনমাত্রা যদি সমান থাকে তাহলে আয়তন দিয়ে হিসাব করবা, আর যদি ঘনমাত্রা সমান না থাকে তাহলে সমান করে নেবা। কিভাবে? তুল্য দ্রবণ করে। তুল্য দ্রবণ কিভাবে করতে হয়? আয়তন আর ঘনমাত্রা গুণ করলে তুল্য দ্রবণ হয়ে যায়। যেমন এখানে 25 মিলি 0.1 মোলার, এটা তুল্য দ্রবণ হবে 25 ইন্টু 0.1, অর্থাৎ 2.5 মিলিলিটার 1 মোলার। তুল্য দ্রবণটা কি? যে দ্রবণের মোল সংখ্যা প্রস্তুত দ্রবণের মোল সংখ্যা সমান। আমি যে দ্রবণটা বানাইছি এটার মোল সংখ্যা কত? n সমান v ইন্টু s, কত? 2.5। এটারও দেখো মোল সংখ্যা 2.5। এই জন্য এই দ্রবণটা এই দ্রবণের তুল্য দ্রবণ। ক্লিয়ার? তার মানে মোল সংখ্যা সমান থাকলেই আমরা বলতে পারি যে দ্রবণটার তুল্য দ্রবণ হবে। তো ওকে, আমরা এই দেখো শুরুতে যেহেতু এই দুইটার ঘনমাত্রা সমান, এই জন্য আমরা আয়তন দিয়ে হিসাব করি। এটা 25 মিলিলিটার, এটা হলো 5 মিলিলিটার, এটা 0, এটা 0। এরপরে সাম্যাবস্থায় দেখো, এইটা তীব্র ক্ষার, তাহলে এটা পুরোটা বিক্রিয়া করে ফেলবে। তাহলে 5 মিলিলিটার ক্ষার বিক্রিয়া করলে 0 হয়ে গেল। তো 5 মিলিলিটার ক্ষার কত মিলিলিটার অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে? অবশ্যই 5 মিলিলিটারে, কারণ কি বিক্রিয়ার অনুপাত হচ্ছে 1:1। তাহলে এটার 5 মিলিলিটার এটার 5 মিলিলিটারের সাথে বিক্রিয়া করলে এখানে অবশিষ্ট থাকবে 20 মিলিলিটার। তাহলে লবণ কতটুকু হবে? বলো, লবণ কতটুকু হবে? 5 মিলিলিটার। পানিও 5 মিলিলিটার। এই যে এখান থেকে যতটুকু বিক্রিয়া করবে, লবণ পুরোটা পানি, কি বলি, ক্ষার পুরোটা লবণে পরিণত হবে আর পানিতে পরিণত হবে। তাহলে সাম্যাবস্থায় আমরা প্রত্যেকের পরিমাণ পেয়ে গেলাম। এবার আমরা ঘনমাত্রাটা বের করে নিই। প্রথমে হচ্ছে আমরা লবণের ঘনমাত্রাটা বের করব। CH3COONA, এই যে লবণের ঘনমাত্রা, সূত্র কি জানো? V1S1/V2, তাই না? আসলে সূত্র কি এটা? এটা হলো V1S1 সমান V2
S2, এই S2 টাই হলো লবণের ঘনমাত্রা। আচ্ছা, তুমি যখন লবণের ঘনমাত্রা বের করবা, এই যে লবণ দেখো, এই যে লবণ আমার এখানে আছে কত মিলিলিটার, 5 মিলিলিটার। আচ্ছা, লবণ এর ঘনমাত্রা কত? এটা হলো ক্ষারের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, কারণ কি ক্ষার পুরোটা লবণে পরিণত হয়। তাহলে ক্ষারের ঘনমাত্রা কত ছিল এখানে? 0.1, এটাই লবণের ঘনমাত্রা S1। ঠিক আছে, আর V2 কত? V2 কত? মিশ্রণের মোট আয়তন। তো মিশ্রণের মোট আয়তন কত? 25 প্লাস 5 কত? 30। তাহলে আমরা V1 বসাচ্ছি হচ্ছে 5 মিলিলিটার লবণের আয়তন, S1 হলো 0.1, আর V2 হলো তোমার 30 মিলিলিটার। ব্যাস হয়ে গেল এটার ঘনমাত্রা। একইভাবে তোমার অ্যাসিডের ঘনমাত্রা বের করো। V1 S1 বাই V2। আচ্ছা, V1 হচ্ছে অ্যাসিডের আমাদের সাম্যাবস্থায় অবশিষ্ট আছে কত? 20 মিলিলিটার, ইনটু অ্যাসিডের ঘনমাত্রা আগে কত ছিল? 0.1 বাই 30। এই হয়ে গেল লবণ এবং অ্যাসিডের ঘনমাত্রা। তো লবণ অ্যাসিডের ঘনমাত্রা এখানে মান বসায় দিলে পিকে এর মান, লবণ আর অ্যাসিডের ঘনমাত্রা বের করে ক্যালকুলেশন করলেই আমাদের পিএইচ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জায়গা শুধু বলে দিই, সেটা হচ্ছে ধরে নাও এখানে 0.1 আর এখানে হলো 0.2 দেওয়া। ঠিক আছে, তাহলে ঘনমাত্রা সমান নাই। এখন কি করবা? এখন হচ্ছে তুমি এটার তুল্য দ্রবণ করে নিবা। এটার তুল্য দ্রবণ কত বলো? 25 ইন্টু 0.1 মানে হচ্ছে 2.5 মিলিলিটার 1 মোলার। আর এইটারও তুল্য দ্রবণ করো, কত হবে? 5 ইন্টু 0.2 কত হবে? না না, 1 মিলিলিটার 1 মোলার হবে। ঠিক আছে, তাহলে তুল্য দ্রবণ ক্লিয়ার। এখন দেখো দুইটার ঘনমাত্রা সেম কিনা। তো যদি ঘনমাত্রা সেম থাকে তাহলে আমরা আয়তন দিয়ে হিসাব করি। তাহলে এইটা এখানে লিখবো কত? 2.5, আর এটা কত লিখবো? 1 মিলিলিটার। এটা 0, এটা 0। সাম্যাবস্থায় এটা কত লিখবো? 1.5 মিলিলিটার। এটা কত? 0। এটা কত? 1 মিলিলিটার। এটাও 1 মিলিলিটার। কথাটা বুঝাইতে পারলাম? হ্যাঁ। আচ্ছা, এইবার মনোযোগ দিয়ে খেয়াল করব, এই যখন লবণ আর অ্যাসিডের ঘনমাত্রা বের করব, লবণ আর অ্যাসিড, লবণের ঘনমাত্রা বের করতে গেলে আমাদের V1 কোনটা বসাই? ওই যে সাম্যাবস্থায় লবণের আয়তন কত? এটা 1 মিলিলিটার। এই যে আমি এখানে 1 মিলিলিটার বসাইলাম। ঘনমাত্রা কত বসাবো? ক্ষারের ঘনমাত্রা কত? 1 মোলার। আচ্ছা, আয়তন V2 কত বসাবো? V2 কত বসাবো? এই যে তুল্য দ্রবণের আয়তন যোগ করে বসাবো? না, এটা হলো 25 প্লাস 5 30। ঠিক আছে, আবার তোমরা চাইলে এইটাও বসাইতে পারবা, তাতে অ্যান্সার সেম আসবে। কারণ কি, তুমি এখানে যে আয়তন দিয়ে ভাগ করতেছো এখানেও সেম আয়তন দিয়ে ভাগ করতেছো। বুঝে গেল কথাটা? ধরে না আমি এখানে ভি রাখলাম, এখানেও ভি রাখলাম, তাহলে ভি তো আলটিমেট কেটেই যাবে। তো এই জন্য এটা কোনো ফ্যাক্ট না। তো চাইলে আমরা 2.5 প্লাস 1 3.5 দিয়েও এটাকে ভাগ করতে পারবো। 3.5, তাহলে এটা 3.5 হলে এটা কত? এখানে V1 কত আমাদের? 1.5 ইন্টু 1 বাই 3.5। ব্যাস, দুইটার ঘনমাত্রা বের হবে, এখানে মান বসাবো, অ্যান্সার হয়ে যাবে, শেষ।